প্রিয় দর্শক, ডেইলি আপনদেশ.com-এর ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি ভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ল রিপোর্টার্স ফোরামের সাবেক প্রেসিডেন্ট, সিনিয়র সাংবাদিক এবং যার একটি বিশেষ গুরুত্ব রয়েছে, পরিচিতি রয়েছে, যিনি দুর্নীতি দমন কমিশন নিয়ে অনেক প্রতিবেদন করেছেন, খবর করেছেন, যার খবরের প্রেক্ষিতে দুদকের অনেকটা বলা চলে আমূল পরিবর্তন এসেছে, আইন সংশোধন হয়েছে এবং অনেক মানুষ উপকৃত হয়েছে, সংস্থাটি উপকৃত হয়েছে। আজকে তার সাথে আমরা কথা বলবো দুদক ইস্যু নিয়ে। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব সাইদ আহমেদ খান। খান ভাই, আমি শুরুতেই যেতে চাচ্ছি যে আপনার এই দুদকের খবর কত সাল থেকে লেখা? জি, ধন্যবাদ জনাব আফজল বারী এবং যারা অগণিত দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দুর্নীতি দমন কমিশন বিষয়ে আমি কাজ করছি মূলত এটা বুড়ুর আমল থেকে, তখনও কমিশন সৃষ্টি হয়নি। আসলে আমরা তখন চাচ্ছিলাম যে বুড়ুটা ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান এবং সেখানে দেখা যাচ্ছে যে ইম্পার্শিয়ালি আসলে কোনো দুর্নীতির অনুসন্ধান তদন্ত সম্ভব হচ্ছে না। তখন একটা কনসেপ্ট আসলো যে এটাকে যদি স্বাধীন করে দেওয়া যায় আইনত, তাহলে হয়তো আমরা একটা ভালো রেজাল্ট পাবো এবং দুর্নীতির সঠিক তদন্তগুলো হবে এবং কোনো ধরনের স্বজনপ্রীতি ছাড়া বা কোনো দলীয় প্রীতি ছাড়া নির্মোহভাবে প্রতিষ্ঠানটি কাজ করতে পারবে। তো আমরা যখন লেখালেখি করছিলাম, একই সময়ে বিভিন্ন দাতা সংস্থা, বিশ্বব্যাংক সহ সবারই একটা তাগিদ ছিল, সরকারের উপর একটা চাপ ছিল যে এই সংস্থাটিকে আইনত স্বাধীন করার জন্য। তখন বিএনপি সরকার চিন্তা করলো, রিয়েলাইজ করলো যে এটা তো ট্রু, আসলে আমরা তো দুর্নীতির বিরুদ্ধে অবস্থান আমাদের আছে, তো করলে অসুবিধা কি। তখন বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন যে বিএনপি সরকার ছিল, তখন তারা এটাকে বুড়ু থেকে কমিশনে পরিণত করে। দুর্নীতি দমন কমিশন আইন 2004, এই আইনের মাধ্যমে মূলত বুড়ু থেকে এটা কমিশনে কনভার্ট হয়। আমরা বুড়ুর আমল থেকেই দুর্নীতি দমন কমিশন নিয়ে কাজ করছি খুব ক্লোজলি, কাছাকাছি গেছে, আমাদের আইন কানুন বিধিবিধান এগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করার সুযোগ হয়েছে। দুর্নীতি দমন ব্যুরো থেকে যখন দুর্নীতি দমন কমিশনে পরিণত হইল, এই যে দীর্ঘ 22 বছরে আপনার নানা প্রতিবেদনের উপরে আইন সংশোধন হয়েছে দুদকের এবং অনেক দুর্নীতির অনেকটা লাগাম ধরার মতো আপনার লেখনীতে সুযোগ হয়েছে। যদি সেরকম করে বলতে যে আপনার জানা মতে আলোচিত এটি। আসলে এইভাবে অনেক ঘটনা, অনেক কিছু আছে, সবগুলো আসলে এই মুহূর্তে অল্প পরিসরে উল্লেখ করা সম্ভব নয়। আমি দু একটা সিগনিফিকেন্টের কথা বলবো। যেমন দেখেন যখন কমিশন ফাংশনাল হওয়ার বিষয় আসলো, যে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন হয়েছে বা গঠন হয়েছে বিচারপতি সুলতান হোসেন খানের নেতৃত্বে, তখন কমিশন কোনো কাজ করতে পারছিল না। তো এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। তখন আমরা লিখলাম যে কমিশন কেন কাজ করতে পারছে না। তো আমাদের লেখালেখির প্রেক্ষিতে আমি নিজেও এগুলো নিয়ে রিপোর্ট করেছি অনেক। তখন অন টেস্ট তারা একটা ইনকোয়ারি শুরু করলো। সেটা কি, যে সরকারি বিভিন্ন প্রকল্পে শত শত গাড়ি বরাদ্দ হয়েছে, কিন্তু বাস্তবে সেই গাড়িগুলোর কোনো হদিস নাই, পরিবহন খুলে সেই গাড়িগুলোর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তো এইটা নিয়ে তারা একটা অন টেস্ট একটা ইনকোয়ারি স্টার্ট করলো। ইনকোয়ারি স্টার্ট করার পরে কনসার্ন যে প্রকল্প পরিচালক আছে বা মিনিস্ট্রি আছে বা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তাদেরকে দুর্নীতি দমন কমিশন কাগজপত্র চেয়ে রিকুইজিশন পাঠালো যে আমাদের এই ব্যাপারগুলো লাগবে। তখন তারা করলো কি, তখন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন ডক্টর মোহাম্মদ সাদাত হোসাইন। উনি করলো কি, একটা পাল্টা চিঠি দিয়ে বললো যে দুর্নীতি দমন কমিশনের কোনো কার্যপ্রণালী বা কোনো বিধি নাই, তাহলে কোন বিধির আওতায় তারা এই অনুসন্ধানটা করছে। তখন উনি এই চিঠির প্রেক্ষিতে দুদক থেমে গেল এবং পরবর্তীতে দেখা গেল যে এই ইনকোয়ারিটি তখন থেকে শুরু করে অদ্যাবধি কোনো ফলাফল আসেনি এবং
প্রথমেই ধাক্কা খেল এবং একটা আমলাতান্ত্রিক রোষানলে পড়ে গেল প্রতিষ্ঠানটি। পরে এটার পরে অনেক চিঠি চালাচালি হলো, কথাবার্তা হলো। তো ফাইনালি দুদক আসলে ফাংশনাল হতে পারলো না। বিচারপতি সুলতান হোসেন খান আসলে দৃশ্যত উনি চেষ্টা ছিল, আন্তরিকতা ছিল, কিন্তু এই আমলাতান্ত্রিক ব্যারিয়ারের কারণে তারা একটার পর একটা ভুল ত্রুটি খুঁজতে লাগলো। মামলা হতে লাগলো হাইকোর্টে, উল্টা মানে রিট হতে লাগলো। দুদককে কি করে কলাপস করে দেওয়া যায়। তো এর প্রেক্ষিতে দুদক 2008 সালে বিধি করেছে। তারপরে তাদের অর্গানোগ্রাম ছিল না, অর্গানোগ্রাম হয়েছে। তাদের অনেক বিষয়, যেমন কমিশনে বহালের বিষয় ছিল, যারা বিভিন্ন বড়ুতে চাকরি করতেন তারা কি করে কমিশনে বহাল হবে, এগুলো নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হলো। এগুলো কেটে মানে কাটিয়ে উঠতে উঠতে মনে করেন প্রথম 3-4 বছর লেগে গেল। এরপরে যখন 111 হলো, তখন সাবেক সেনা প্রধান জেনারেল হাসান মাসুদ চৌধুরী তাকে চেয়ারম্যান করা হলো। এরপর আমরা দেখলাম যে দুদকের একটা মানে কার্যকারিতা শুরু হলো, গতি চলে আসলো এবং এক ধরনের ইমেজ বিল্ডিং এর যে বিষয়টা ছিল সেই জিনিসটা আমরা দেখলাম। আসলে দুদক আইনত কতটা শক্তিশালী, কতটা স্বাধীন, আমরা তখন একটু এক ঝলক দেখার সুযোগ পেলাম আর কি। এরপরে আপনি যেই প্রশ্নটা করলেন সেই প্রশ্নটাতে মানে সেটার উত্তর আমি এইভাবে দিতে চাই যে অনেকগুলো বিষয় আছে, যেমন দুদক দিন দিন কিন্তু এটা পরিপক্ক হয়েছে, আইনে বিধিতে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, বিভিন্ন পয়েন্টে মামলা হয়েছে, এগুলো কিন্তু জাস্টিফাইড হতে হতে রিফাইন হতে হতে আজকের এই পর্যায়ে এসেছে। এই রিফাইনগুলো কিভাবে হলো, একটা প্রবলেমে দুদক পড়তো, রিট হতো, সেই রিটে সে 3-4-5 বছর এটার ইয়ে করতে মানে বিচারিক প্রক্রিয়া শেষ হয়ে আসতে আসতে একটা কনক্লুশনে আসতে আসতে দুদক একটা ইয়েতে পৌঁছলো যে না আমরা এই পয়েন্টে আমরা এই সিদ্ধান্ত নেব। এরকম করতে করতে দেখা গেল যে এখন পর্যন্ত লাস্ট যেটা হয়েছে তখন মেবি ইকবাল মাহমুদ সাহেব দুদকের চেয়ারম্যান ছিলেন। তখন একটা ইয়ে ছিল আপনার কি বলে কিছু কিছু প্রতিষ্ঠানে, আর্থিক প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি হচ্ছে, আত্মসাতের ঘটনা ঘটছে, বাট সেগুলোকে দুদক আইনের আওতায় আনতে পারছে না। কেন আনতে পারছে না? আমরা ব্যাপক লেখালেখি করলাম। যেমন ধরুন নন ব্যাংকিং যে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আছে ইন্স্যুরেন্স সেক্টর, এই ইন্স্যুরেন্স সেক্টরটা একেবারে ভেকুয়াম ছিল। এটা নিয়ে আসলে কোনো তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটিও ছিল না। তাদের যে রেগুলেটরি যে বডি আছে বা কমিশন আছে, সেই কমিশনের আসলে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আইনি কোনো শক্তি ছিল না, আইনি কোনো ওই রকম তাদের হাতে টুলস ছিল না। ফলে হচ্ছে কি যে এই ইন্স্যুরেন্স সেক্টরের যে অর্থ আত্মসাৎ বিপুল, কিন্তু তারা আপনার পদ্মা সেতু অর্থায়নের প্রস্তাব দিয়েছিল। আপনি বুঝেন যে কি পরিমাণ অর্থ তাদের কাছে জমা ছিল। তো সেখানে এই আর্থিক সেক্টরটাকে আপনার দেখভাল করার মতো কোনো আইনি মেকানিজম নাই এবং ওরা যেটা ঘটেছে এর ফলে আপনি দেখবেন যে আমরা তো ব্যাংকের কথা জানি, আপনি প্রতিটি ইন্স্যুরেন্সে খোঁজ নিয়ে দেখবেন কোম্পানিতে তারা মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, এখনো নিচ্ছে, অথচ যখনই মানুষের ক্লেম পরিশোধ করার সময় আসে, মানে ম্যাচিউর হয় জিনিসটা, তখন কিন্তু তারা টাকাগুলো দিচ্ছে না, দিতে পারছে না। ফলে যেটা হয়েছে যে টাকাগুলো আসলে নাই, এগুলো ব্যাংকের মতোই ওই ডিরেক্টররা নানাভাবে নামে বেনামে ভুয়া ভাউচারের মাধ্যমে, প্রপার্টি কেনার মাধ্যমে ওরা এই জিনিস এই টাকাগুলো তারা ব্যক্তিগতভাবে সরিয়ে নিয়েছে, লুটপাট করেছে, কেউ পাচার করছে দেশের বাইরে। আমার এটা মাথায় সাংঘাতিক রকম ইয়া করলো যে এটা তো হতে পারে না, যে এরকম একটা যে আর্থিক প্রতিষ্ঠান সেটা কোনো আইনি কোনো ইয়া নাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয় নেই। তখন আমি দুদকের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করলাম, তখন উনি বললেন যে আসলে আমাদেরও তো আইনি এখতিয়ার নাই। আইনি এখতিয়ার নাই, তো এটাকে কি করে আইনি এখতিয়ারে আনা যায়? তো পরে তারা বিশ্লেষণ করে দেখলো একটা ইনকোয়ারি ইতিমধ্যে তারা শুরু করেছিল। শুরু করার পরে ইন্স্যুরেন্স সেক্টরের কিছু লোকজন এটাকে চ্যালেঞ্জ করলো। চ্যালেঞ্জ করে তারা দেখালো, হাইকোর্ট বললো যে না, দুদক তো ইন্স্যুরেন্স কোম্পানির কোনো ইনকোয়ারি করতে পারে না। কেন করতে পারে না? কারণ দুদক কোনো আর্থিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত নয়। তো ফলে যেটা হয়েছে, তাহলে কি করতে হবে যে বীমা সেক্টরকে আমি ভুল বলেছি, দুদক না, মানে বীমা সেক্টর কোনো আর্থিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত নয়। তখন কি করতে হবে যে এই বীমা সেক্টরটাকে আর্থিক প্রতিষ্ঠানের আইন সংশোধন করে বা বিধি সংশোধন করে এটাকে আর্থিক প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করতে হবে। তো এই বিষয়টা নিয়ে আমি লিখলাম। লেখার পরে আমি একটা ইন্টারভিউ করেছিলাম দুদকের তখনকার তৎকালীন ডিজি ছিলেন লিগাল, সাবেক ফরমার জাজ ছিলেন, এখন উনি ফরমার, তখন সিটিং জাজ ছিলেন।
মাইদুল ইসলাম। তো উনি বললেন যে, "হ্যাঁ, আমাদের এই জায়গাটা একটু বেকম আছে। এখানে আমরা আসলে ব্যবস্থা নিতে পারি না।" তাহলে কি করবেন? যে আমরা এইটা অর্থ মন্ত্রণালয়ে আমরা লিখবো, সরকারকে লিখবো যে এটাকে যেন আর্থিক প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়। তা আমি ওই ইন্টারভিউর মাধ্যমে এটার নেসেসিটিটা আমি তুলে ধরলাম। তুলে ধরার পরে এটা ঠিকই আমারই নিউজের ভিত্তিতে তারা সরকারকে প্রপোজ করলো, কয়েকটা মিটিং হলো এবং তখন এটাকে আর্থিক প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হলো। এরপর থেকে কিন্তু আপনার আসলে বীমা কোম্পানির ব্যাপারে অনুসন্ধান শুরু হলো। এর আগে আমি বীমা কোম্পানি নিয়ে ২০১৪ সালে কিছু রিপোর্ট করেছিলাম। সেই রিপোর্টের প্রেক্ষিতে ১৭টা কোম্পানির বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছিল। সেটা তারা রিট করে থামিয়ে দেয়। এই বলে থামিয়ে দেয় যে এটা আসলে দুদকের ইখতিয়ারের মধ্যে পড়ে না। হ্যাঁ? তো এই ঘটনাগুলো ঘটেছে। এরপরে আরো কিছু ঘটনা আছে। ইকবাল মাহমুদ সাহেবের আমলে আমার বেশ কয়েকটা ঘটনা আছে। যেমন ধরুন ইকবাল মাহমুদ সাহেবের শেষ ৬ মাসে অন্তত আপনার কয়েকশো প্রায় ১,০০০ এর বেশি হবে আ আপনার নিষ্পত্তি করে দিল উইথআউট ইনকোয়ারি কোনটা নানাভাবে এগুলো পরিসমাপ্ত হয়েছে বা দায়মুক্তি দেওয়া হয়েছে। আমি এই বিষয়গুলো তাদেরই ডকুমেন্ট থেকে বের করে আমি এটার উপর সিরিজ রিপোর্ট করলাম। যে এই আ ইনকোয়ারি গুলোর আসলে সঠিকভাবে ইনকোয়ারি হয়েছে কিনা এটার প্রশ্ন আছে। তারপরে অনেক কিছু আছে যেমন চার্জশিট দেওয়া হয়েছিল একটা মামলায়। খাদ্য অধিদপ্তরে একটা নিয়োগের মামলায় চার্জশিট দেওয়া হয়েছিল। সেই চার্জশিটটা উনি ব্যক্তিগত আগ্রহে সেটাকে রিকল করলেন। যেটা রিকল করার কোনো ইখতিয়ার ছিল না কমিশনের। তো এগুলো নিয়ে যেমন লিখলাম, তখন উনি ব্যক্তিগতভাবে আমার প্রতি সাংঘাতিক রুষ্ট হলেন। আ অন্যদিকে হাইকোর্ট আ এই নিউজগুলোকে সুমোটো এই নিউজগুলিকে আমলে নিলে তারা সুমোটো রুল জারি করে দুদকের প্রতি। এবং সেখানে তারা প্রায় ৭৫০ তদন্ত এবং অনুসন্ধান, তারা পুনঃতদন্ত, পুনঃ-অনুসন্ধানের নির্দেশ দিলেন হাইকোর্ট। এবং সেখানে সেই নির্দেশের প্রেক্ষিতে আবার নতুন করে সেই ইনকোয়ারি গুলো এখনো হচ্ছে। সেই হ্যাঁ, ৭০০ কারণ মামলার। হ্যাঁ, সেই মামলার ৭০০ মামলার ইনকোয়ারি গুলো এখনো হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এগুলো ভিন্ন রেজাল্ট আসছে এখন। তো যেগুলো ফলে দায়মুক্তি। আমরা যে হ্যাঁ, ভিন্ন রেজাল্ট আসছে। তো আমরা যেই ধারণা থেকে রিপোর্টগুলো আমি করেছিলাম, সেই ধারণাগুলি সত্যে পরিণত হচ্ছে। হ্যাঁ? মানে অর্থাৎ সঠিকভাবে ইনকোয়ারি গুলো হয়নি। হ্যাঁ? বড় দুর্নীতির আজকে দেখেন যে যাদেরকে আমরা পরবর্তীতে মাফিয়া হিসেবে দেখি বা অলিগার্ক হিসেবে যাদেরকে দেখেছি, এদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে বা এদেরকে ব্যক্তিগতভাবে দায় মুক্তি দেওয়া হয়েছে। তার মানে হলো যে তখন তাদের প্রতি এক ধরনের সিম্প্যাথি কাজ করেছে কিংবা আর্থিক সংশ্লিষ্টতার কারণে হোক, যেভাবেই হোক, তারা ম্যানেজ করে দুদক থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে। আর তখন যেহেতু আওয়ামী লীগ সরকার ছিল, ওইটা ছিল আওয়ামী লীগ সরকারের জন্য একটা স্বর্ণযুগ বলা চলে। লুটপাট, হ্যাঁ? মাফিয়া তন্ত্রের বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে থেকে অর্থ বের করে নেওয়া। অর্থাৎ যত ধরনের অর্থনৈতিক অপরাধ সম্ভব, সব ধরনের অপরাধই তখন সংগঠিত হওয়া সম্ভব হয়েছে। এই দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা কিংবা ইচ্ছাকৃত তাদের এই যে আচরণ বা ইচ্ছাকৃত তাদের যে দায়মুক্তি দেওয়ার প্রবণতার কারণে। আসলে এই যে দায়মুক্তি দেওয়ার বিষয়টা চলে আসে যে আ সেই ৭০০ মামলা আর আ আপনি লিখলেন, আদালত সেটাকে সুমোটো জারি করলো, আবার সেটা তদন্ত শুরু হলো এবং ভিন্ন চিত্র বেরিয়ে আসলো। তাহলে যারা এই দায়মুক্তিগুলো দিয়েছে তাদের কি কোনো কিছু হয়েছে? এখন এটাই কথা যে আসলে আ অ্যান্টি কারাপশন কমিশন আ আ এরকম একটা স্বশাসিত স্বাধীন প্রতিষ্ঠান যেটা অ্যাবসোলিউট পাওয়ার। অথচ তাদেরকে এতটাই স্বাধীন করা হয়েছে তাদের কার্যত কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। ফলে হচ্ছে কি যে তারা যেই অপরাধগুলো করেছে যেমন যারা দায়মুক্তি পেয়েছে তাদেরকে যারা দায়মুক্তি দিয়েছে তাদেরকে যদি আপনি ধরতে যান দেখা যাবে এখানে কিছু এমপ্লয়ি আছে তাদের দেখবেন যে তারা এটা ইনকোয়ারিটা করেছে। এখন তারা কিন্তু আপনার কমিশনের কোনো কমিশন যদি অনুমোদন না দেয় সেই ইনকোয়ারি রিপোর্টটা কিন্তু ওইখানে পাস হয় না। ফলে আল্টিমেট দায়টা কিন্তু কমিশনের ঘাড়ে পড়ে। ব্যবস্থা নিতে হলে কমিশনের বিরুদ্ধে ব্যবস্থাটা নিতে হবে। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম যে কার্যত কোনো কমিশনের বিরুদ্ধে এই অভিযোগের কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দেখেছি যে সেই ইকবাল মাহমুদের বিরুদ্ধে দুদকে এক অনুসন্ধান চলছে এখন। এই মানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে শুরু হয়েছে। তারপরে ধরেন আরো ২ জন কমিশনের বিরুদ্ধে যেমন আওয়ামী লীগ সরকারের সময় যে খুবই দুর্নীতিপরায়ণ একজন কমিশনার ছিলেন। আ সাবেক ডিস্ট্রিক্ট জাজ জহুরুল হক। তার বিরুদ্ধেও একটা অনুসন্ধান শুরু হয়েছে। তারপরে সাবেক একজন কমিশনার ছিলেন, কমিশনার আছেন
মোজাম্মেল হক খান, উনি সিনিয়র সেক্রেটারি ছিলেন। তো ওনার বিরুদ্ধে একটা ইনকোয়ারি শুরু হয়েছে, কিন্তু ওনারা যেই অভিযোগের কারণে যে কারণে তাদেরকে অভিযুক্ত করা যেত, সেই কারণে কিন্তু তাদের বিরুদ্ধে ইনকোয়ারি হচ্ছে না। ইনকোয়ারি হচ্ছে ভিন্ন একটা বিষয় নিয়ে। তো ফলে হচ্ছে কি যে তাদের যে এই যে পরিকল্পিতভাবে যে দুর্নীতিবাজদেরকে ছেড়ে দেয়া, দায় মুক্তি দেয়া, এইটার কারণে কিন্তু তাদেরকে কোনো জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না, কারণ ওইরকম আইনি কোনো টুলস নাই। আসলে তো আমরা সাধারণ মানুষ যারা, তারা তো মনে করি যে নানা জায়গায় অনিয়ম দুর্নীতির সব শেষে এসে আমরা যে জায়গায় একটা মানে বিচার পাওয়ার মতো যে এলিমেন্টস গুলো তৈরি করে দিবে, যেটা আদালত বিচার করবে, দুর্নীতি দমন কমিশন দুদক। আসলে দুদক কি সেই আমাদের সেই কাঙ্ক্ষিত দুদক কি এখন আছে, বা সেরকম কি তৈরি হয়েছে? আসলে কাঙ্ক্ষিত দুদক কখনোই ছিল না। আমরা আশা করি যে সেরকম দুদক হবে। এখন এটা এমন একটা বিষয় যে আসলে দুর্নীতি দমন কাজগুলোর ব্যাপারে ম্যাক্সিমাম মানুষেরই ধারণা স্পষ্ট নয়, এবং দুদক যে কাজ করছে এটার ফলাফলটা আপনি কি করে বুঝবেন? এইটা যখন এই মামলাগুলো হচ্ছে, এই মামলাগুলো চার্জশিট হয়, ট্রায়াল হয়, ট্রায়াল হওয়ার পর একটা জাজমেন্ট হয় ট্রায়াল কোর্টে। এই জাজমেন্টটা হাইকোর্টে টিকলো কিনা, বা হাইকোর্টে ধরেন টিকলো না বা টিকে গেল, সেটা অ্যাপিলেট ডিভিশনে টিকলো কিনা, আপনি কিন্তু সেইটা দিয়ে জাজ করতে হবে যে আসলে দুর্নীতি দমনের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন কতটা সফল হয়েছে বা কতটা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে। কিন্তু আমরা দেখি যে মিড লেভেলে, যেমন ধরুন দুর্নীতি দমন কমিশনের কনভিকশন রেট কিন্তু অন্যান্য যেমন পুলিশের চেয়ে ভালো। ভালো এই অর্থে যে তাদের ডকুমেন্ট বেস তদন্ত ইনকোয়ারিগুলো করতে হয়, এবং তাদের ২ স্তর বিশিষ্ট যে তদন্ত পদ্ধতি, এটা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে উন্নততর, এবং এখানে হয়রানির আইনত হয়রানির সম্ভাবনা নাই, হয়রানির আশঙ্কাটা নাই। কিন্তু আমরা বাহ্যত দেখি মানুষ কিন্তু হয়রানির শিকার হয়। আমি বিচারের প্রসঙ্গে ফিরে যাই। যেমন ধরুন এখানে প্রায় 30 ম্যাক্সিমাম 27 থেকে 30% মামলার ট্রায়াল কোর্টে কনভিকশন হয়, আর 70% মামলায় আসামি খালাস পেয়ে যায়। তখন স্বভাবতই প্রশ্ন জাগে, তাহলে কি এটার তদন্ত বা ইনকোয়ারি কি সঠিকভাবে হয়নি? এখন যখন এই প্রশ্নটা করা হয়, দুর্নীতি দমন কমিশনকে যখন এই প্রশ্নটা করা হয় যে আপনাদের কনভিকশন রেট কেন 100% নয়, বা কেন 80% নয়, কেন 30%, তখন ওনারা বলেন আমাদের তদন্ত সঠিক ছিল, এটা প্রসিকিউশনের প্রবলেম, এইটা আসলে আমাদের যে লয়াররা আছে তাদের লুফল্টের কারণে তারা সেটা প্রুভ করতে পারেননি, এই কারণে আমরা হেরে গেছি। তারা হলো অন্যের গায়ে দায়টা চাপিয়ে দেয়। আবার আমরা যখন প্রসিকিউশন ইউনিটকে প্রশ্নটা করি বা করি, যারা দুদকের পক্ষে যারা আইনজীবী আছে তাদেরকে যখন এই প্রশ্নটা করি, তারা আবার উল্টো অভিযোগ করে আসলে যারা এটা তদন্ত করেছে তারা সঠিকভাবে তদন্ত করেনি, তাদেরকে তদন্ত করতে ব্যর্থ হওয়ার কারণে আমাদের পক্ষে এটা প্রমাণ করা সম্ভব হয়, আমরা হেরে গেছি। আবার যখন ধরেন যারা এই মামলাগুলোর বিচার করেছে, জাজদের তো কোনো কোর্ট করা যায় না, যখন সিটিং জাজ আছে, তো ওনারা যখন রিটায়ারমেন্টে যান কিংবা ব্যক্তিগত আলাপচারিতায় যখন আমরা জানতে পারি, তখন ওনারা বলে যে আসলে এখানে আইনজীবী এবং ওই যে যারা তদন্ত করেছে দুইটা পক্ষেরই ব্যর্থতার কারণে, তাদের কারণে কিন্তু আমরা কনভিকশন দিতে পারি না। কারণ কি করে কনভিকশন দেবো? এত ঘাটতি, এত গ্যাপ রেখে এই রিপোর্টগুলো, চার্জশিটগুলো সাবমিট হচ্ছে। ফলে হচ্ছে কি একজন আরেকজনের ঘাড়ে দায়টা চাপাচ্ছে। আরেকটা মজার ঘটনা ঘটছে এখানে। যেমন ধরুন আপনি বিচার বললে কিন্তু আপনার ট্রায়াল কোর্ট থেকে শুরু করে একদম অ্যাপেক্স কোর্ট পর্যন্ত বিচার এটাকে বলতে হবে। এখন আপনি ট্রায়াল কোর্টে আরো ২টা-৩টা স্তর আছে উপরে। আপনি সেই স্তরগুলো বাদ রেখে আপনি যখন এই ট্রায়াল কোর্টে একটা মামলার জাজমেন্ট হলো বা কনভিকশন হলো, তখন দুদক খুব তারা কলার ছাড়া দিয়ে তারা একটা ক্রেডিট নেয় যে কি, যে আমরা এতজনকে কনভিক্ট করতে পেরেছি বা আমাদের এতজন দোষী সাব্যস্ত সাজা পেয়েছে। কিন্তু এটা কিন্তু বিচারের শেষ ধাপ না, এটা হলো প্রথম ধাপ। ফলে আপনি এই ধাপের মধ্যেই কিন্তু এই কৃতিত্বটা দাবি করতে পারেন না। বরং এই প্রশ্নটা করা উচিত যে অ্যাপিলেট ডিভিশনে আপনার কয়টা মামলা, আপনি কত পার্সেন্ট সাকসেস আছে, এই প্রশ্নটা করা উচিত। কিন্তু এই প্রশ্নটা দুদককে কেউ করে না, বা দুদককে এই প্রশ্নের উত্তর দেয় না। হ্যাঁ, আমরা বহুবার প্রশ্ন করেছি, তারা দু একটা নজির আনে যেটা আসলে ওদের কারণে। যেমন আপনি উদাহরণস্বরূপ বলতে পারি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বনখেকো ওসমান। বনখেকো ওসমানের ঘটনাটা কি ঘটেছিল? বনখেকো ওসমান ওনাকে যখন করলো, উনি নিজে আর আপিল করেন নাই। হাইকোর্টেও যখন ওনাকে কনভিকশন দেওয়া হলো, উনি আপিল করেন নাই।
তো আপিল না করাতে হলো কি একতরফা ভাবে দুদক জিতে গেছে। আপিল না করার কারণে, আপিল যদি উনি করতেন আমার ধারণা যে ওনার কেসটাও টেকানো সম্ভব ছিল না। এরকম দু একটা নজির দুদক তুলে আনে যেটার মধ্যে দুদকের আসলে ক্রেডিট বলতে কিছু নাই। তো ফলে হচ্ছে কি এইরকম একটা গোজামিলের ইয়ে দিয়ে অ্যান্টি কারাপশন কমিশনটা চলছে, যে কারণে আমরা ওই কাঙ্ক্ষিত পর্যায়ের দুদকের যে চেহারা সেটা আমরা এখনো প্রত্যক্ষ করার সুযোগ পাই দেখি। আসলে তো নানা সংস্থা থেকে দুদকের যে অ্যাক্টিভিটিস নিয়ে তাদের আরো সক্ষমতা বাড়ানো নিয়ে নানা ধরনের প্রস্তাব এসছে। সেই ডক্টর ইউনূসের যে তত্ত্বাবধায়ক সরকার সেই আমলটাই আইনের পরিবর্তন আনার জন্য প্রস্তাব করা হয়েছে। এখন নতুন সরকার, আহ, এই সরকারের আম, এর মধ্যে দেখতে পেলাম যে নির্বাচন সরি দুদকের যে চেয়ারম্যান তার কমিশন সহ পদত্যাগ করে দিল। এই মুহূর্তে দুদক কাণ্ডারিবিহীন বলা চলে। আসলে এই সময়টার মধ্যে দুদক কি করছে? দুদকের যে ফাংশনাল যে কাজগুলো সেগুলো কি হচ্ছে কিনা? আচ্ছা, ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। দেখুন আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে দুদক পুনর্গঠন হয়েছিল এবং আগের কমিশন যে বিদায় নিয়েছিল, এই যে বিদায় নেয়া বা নতুন কমিশন নিয়োগ করা, এই জিনিসগুলোর কিন্তু একটা আইনি কাঠামো আছে। কিন্তু আমার সন্দেহ হয় যে এই আইনি প্রক্রিয়াগুলো আসলে অনুসরণ করা হয়েছিল কিনা। কারণ আমরা যখন নথিপত্র নিয়ে ঘাঁটি তখন দেখা যায় হ্যাঁ একটা কমিশন গঠন হয়েছে। কারণ দুদককে যারা কমিশনার পদে বসার উপযুক্ত, এদেরকে এরা উপযুক্ত কিনা এই বিষয়টি খুঁজে দেখা বা যাচাই বাছাই করার জন্য কিন্তু একটা সার্চ কমিটি আছে, দুদক আইনের মধ্যে আছে। তো সেখানে বলা আছে যে এরকম অ্যাপিলেট ডিভিশনের একজন মনোনীত জাস্টিস চেয়ারম্যান হবে সার্চ কমিটির, 5 সদস্যের একটা কমিটি গঠন করে দেওয়া আছে। তো সেখানে আমরা এই কমিটি আসলে কখন ফাংশন করে কি এটা প্রকাশ্য না, ইডেন পুরাপুরি। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে এই যে সার্চ কমিটি যারা সদস্য তাদের সাথে ব্যক্তিগত আলাপচারিতা আমরা শুনেছি যে ওনারাও আগের দিন পর্যন্ত জানেন না আসলে কাকে কমিশনার নিয়োগ দিবে। ফলে হচ্ছে কি যে আলটিমেটলি আইন থাকলেও সার্চ কমিটির বিধান থাকলেও এই কমিটি থেকে আসলে তারা সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পাচ্ছেন কিনা সেটা আমরা নিশ্চিত না। কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে যে সরকার যাকে চাচ্ছে সেই এখানে কমিশনার হয়ে আসছেন, তিনিই সেখানে চেয়ারম্যান হচ্ছেন। তো এটা অনেকটা কাগজে ইয়ার মতো আর কি। তো ফলে একটা এই এই নিয়োগগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, সংশয় আছে। কিন্তু দুদক আইনে এমন কথা বলা আছে যে কমিশনের নিয়োগ নিয়ে যদি প্রশ্ন থেকেও থাকে তার মানে ওই মামলাটাকে মিথ্যা বলা যাবে না বা সেই অনুসন্ধানটাকে অসত্য বলা যাবে না, এরকম আইনি একটা কাভারেজ দেওয়া আছে। এইবার আসি ধরেন আহ এই যে ধরেন গত কমিশন ডক্টর মোমেন সাহেবের যে কমিশন ছিল, সে কমিশন যাওয়ার পরে আমরা এক্সপেক্ট করেছিলাম দ্রুতই কমিশন পুনর্গঠন হবে, কিন্তু অদ্যাবধি কিন্তু পুনর্গঠন হয়নি। এর ফলে যে সমস্যাটা হয়েছে, এখন দুর্নীতি দমন কমিশনের যে পলিসি লেভেলের যে ডিসিশনগুলো সেই ডিসিশনগুলো বন্ধ আছে। যেমন ওখানে আইনি বলা আছে দুদকের যে অনুসন্ধান তদন্ত বা অন্যান্য সিদ্ধান্তগুলো কমিশন নিবে এই সিদ্ধান্তগুলো। এখন কমিশন নাই, তাহলে সিদ্ধান্ত কে নিবে? যেহেতু কমিশন নাই তার মানে ওই সিদ্ধান্তগুলো আসছে না, মানে ওই জায়গায় দুদক থেমে আছে, মানে স্টে হয়ে আছে। তো ফলে হচ্ছে কি এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। আর দুদক আইনটা এমন ভাবে করা যে এই ধরনের পরিস্থিতির যখন উদ্ভব হয় বা দীর্ঘদিন থাকবে সেই ক্ষেত্রে কি ব্যবস্থা আছে। এখন ইন টাইম কিন্তু যারা দুর্নীতিবাজ তারা এক ধরনের সুবিধা পাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আর যারা ধরেন অর্থ পাচার করছে তারা অর্থ পাচারের সুযোগ পাচ্ছে বা ধরেন সম্পত্তি বিক্রি করে ফেলছে বা তারা অবৈধ অর্থ সরিয়ে ফেলছে। কারণ দুদক ফাংশনাল না, এই মুহূর্তে দুদক নতুন কোনো তদন্ত বা অনুসন্ধান শুরু করতে পারছে না যেহেতু কমিশন নেই। এবং আইনের মধ্যে এই ধরনের কোনো ইন্টারিম কোনো অ্যারেঞ্জমেন্টও নাই যে যদি কমিশন না থাকে সেই ক্ষেত্রে স্যাংশন দেওয়ার যে আইনি বিধান, এমন কোনো বিধান নাই। এরকম একটা বিধানের শূন্যতা আমরা অনুভব করছি। এই বিধানটা থাকলে যেটা হবে যে দুদক কখনো এরকম সিদ্ধান্তহীনতার যে ইয়েতে পড়বে না। হ্যাঁ, তো এই অবস্থাটা এখন চলছে। এখন যেটা হচ্ছে দুদক এক ধরনের স্থবির, কোনো কাজ চলছে না। আগের কমিশন যেগুলো অর্ডার করে গেছেন, বর্তমান অফিসার যারা আছেন যারা ইনভেস্টিগেশন ইনকোয়ারি করছেন তারাও অনেকটা দিক নির্দেশনাহীন এবং তারা চিন্তা করছে যে আমি এটা ইনকোয়ারি করবো, পরের কমিশন এই আমার ইনকোয়ারিটাকে আবার অপরাধ হিসেবে গণ্য করে কিনা, কেন তুমি তার বিরুদ্ধে ইনকোয়ারি করলা। তো এই ভয়ে তারাও কিংকর্তব্য বিমূঢ়, তারাও কোনো কাজ করতে পারছেন না। ওনারা কি করছে, অফিসিয়াল ওই এসিএল লেখা, ওই কি বলে ওই
এটার ইনকোয়ারিটা 30 ডেজ চলে গেছে, 45 ডেজ চলে গেছে, মানে কি কতদূর অগ্রগতি, এইসব ইন্টারনাল কিছু চিঠিপত্র তারা আদান প্রদান করছে, কিন্তু মৌলিক কোনো সিদ্ধান্ত দুদকে নেওয়ার মতো এই মুহূর্তে কোনো অবস্থা নাই। এখানে আরেকটা বিষয় দেখা যায়, আপনি যে কথাটা বললেন যে একটা অর্ডিন্যান্স হয়েছে, সেই অর্ডিন্যান্সে বলা হয়েছে যে মেজর কিছু চেঞ্জের কথা বলা হয়েছে। ওখানে বলা হয়েছে যে এখন তো কমিশন এক্সিস্টিং লতে 2004 সালের আইনে কমিশনের সদস্য সংখ্যা 3 জন, সেখানে একজন চেয়ারম্যান 2 জন মেম্বার। এখন নতুন যে অর্ডিন্যান্সে আনা হয়েছে সেখানে কমিশনের সংখ্যা বাড়ানো হয়েছে, সেখানে করা হয়েছে 5 জন। 5 জনের মধ্যে কি 5 জন কেন, সেটার একটা প্রশ্ন আছে, কারণ এখানে কমিশনারের সংখ্যা সংক্রান্ত কোনো আহ, প্রশ্ন বা কোনো কারণ নাই। মানে কেন কমিশনে 1 জন হলে কি, 3 জন হলে কি, 5 জন হলে কি, কমিশনের সংখ্যাগত কোনো সমস্যা কিন্তু দুদকে কখনোই ছিল না। ফলে হচ্ছে সংখ্যা বাড়াইলেন আপনি, 3 জন থেকে 5 জন করলেন, এতে কি দুদক শক্তিশালী হলো? মোটেই না। আমরা বরং দেখেছি এই ধরনের কমিশনগুলো আরো কলাপস করে ফেলে। এই সদস্যদের সংখ্যা বেশি থাকলে তাদের মধ্যে নানা ধরনের মতদ্বৈততা থাকে, অনেক ফাইলের সাথে তারা একমত হতে পারেন না, নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, ফলে হচ্ছে কি আরো কমিশনের গতি স্লথ হয়ে যাচ্ছে। ফলে কমিশনের সংখ্যা নিয়ে কিন্তু কোনো সমস্যা ছিল না, অথচ দেখেন এখানে সংখ্যা টুট করে 5 জন করা হলো। এরপরে 5 জন তো করা হলো, 2 জন যে নতুন যে সদস্য আনা হলো, একজন হলো আইটি বিশেষজ্ঞ, আরেকজনকে বলা হলো একজন নারী, মাস্ট একজন নারী কমিশনার রাখতে হবে। তাহলে এখন এখানেও কোটা পদ্ধতি বা ওরকম কিছু আমি ঠিক সেটাই বলতে চাই। আমি প্রশ্নটা করেছিলাম যারা এই আইন এটা প্রণয়নের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের সাথে আমি কথা বলেছি। তো ওনারা যেটা বলেছেন যে এইটা নাকি আসলে কোটার বিষয় না, এটা হলো বোধহয় আমাদের দাতা দেশগুলোর একটা ডিজায়ার আছে যে তোমাদের এখানে নারীর যে ক্ষমতায়নের বিষয়, তার দুর্নীতি দমন কমিশনে কোনো নারী কমিশনার নাই, তো নারী কমিশনারের জন্য এই পদটাকে তারা সংরক্ষণ করছে বলে ওনারা বলছেন। কিন্তু আমার কাছে এটা একটা খোড়া যুক্তি, যেখানে কোনো কনস্টিটিউশনে যেখানে ইকুয়ালিটির কথা বলা হয়েছে সব জায়গায়, তো এটা তো আনকনস্টিটিউশনাল। এটা যদি আপনার আইনে পরিণত হয় পার্লামেন্টে, এটা কিন্তু চ্যালেঞ্জ হতে পারে, এটা চ্যালেঞ্জ হওয়ার ঝুঁকিতে আছে আইনটা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো এই যে কমিশন চলে গেল, মোমেন্ট কমিশন চলে গেল, এখন নতুন কমিশন এখন পর্যন্ত আসছে না। আমার ধারণা সরকার ভাবছে যে এখন আসলে আমরা কোন অনুসরণ করব, অর্ডিন্যান্স অনুসরণ করব নাকি নতুন আইন, এটা যদি রেটিফাই হয় সেই আইন অনুযায়ী আমরা কমিশন দুদক পুনর্গঠন করব। ওনারা সরকার হয়তো এই ধরনের একটা সাসপেনশনে আছে, ফলে এখন পর্যন্ত তারা কোনো নতুন কমিশন নিয়োগ দিতে পারেনি। এখন ধরুন এই যে এখনো এই মুহূর্তে যদি দুর্নীতি সংঘটিত হয়, তাহলে এই দুর্নীতিগুলো কে অ্যাড্রেস করবে, কে এগুলো নিয়ে কাজ করবে? তো ফলে অপরাধীরা এক ধরনের সুবিধা পাচ্ছে, এই মুহূর্তের একটা মৌকা হিসেবে তারা দেখছে। ফলে এই উপলব্ধিটা কিন্তু সরকার করছে কিনা আমি জানি না। আরেকটা বিষয় যে দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ডিক্লেয়ার করার একটা দাবি দীর্ঘদিনের ছিল, কিন্তু এটা সাংবিধানিক প্রতিষ্ঠান কেন করা হচ্ছে না এটা আসলে আমার জানা নাই। কারণ সাংবিধানিক প্রতিষ্ঠান থাকলে যেটা হয়, এই যে গ্যাপ, সময়ের যে গ্যাপ, এই গ্যাপটা থাকার সুযোগ নাই। আপনাকে একদিনের জন্য, যেমন আপনি প্রধানমন্ত্রীর পদ আপনি শূন্য রাখতে পারেন না, রাষ্ট্রপতির পদ আপনি শূন্য রাখতে পারেন না, প্রধান বিচারপতির পদ আপনি শূন্য রাখতে পারেন না, কারণ এগুলি সাংবিধানিক। হ্যাঁ, আপনি বিএসসি চেয়ারম্যানের শূন্য রাখতে পারেন না। হ্যাঁ, আমরা দেখেছি যে ইভেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনার একই গেজেটে একজনকে বিদায় করে দেওয়া হলো, একজনকে নিয়োগ দেওয়া হলো। হ্যাঁ, ওইটা আপনি শূন্য রাখতে পারেন নাই। এটা যদি সাংবিধানিক করা হতো বা আইনে যদি থাকতো, এইটার ক্ষেত্রে একই ধরনের হতো, কোনো শূন্যতা সৃষ্টি হতো না। এটা হলো একটা বিষয়। আরেকটা হলো যে তাদের যে অপসারণের যে অপসারণের বিষয়টা সাংবিধানিক না হলেও বলা আছে আইনে যে সুপ্রিম কোর্টের জাজদের যে প্রক্রিয়া অপসারণ করা যাবে, যে প্রক্রিয়া অপসারণ করা হয়, একই প্রক্রিয়া তাদের ক্ষেত্রে অনুসরণ করা হবে, কারণ এটা পদগুলি ইকুইভ্যালেন্ট। ফলে হয়েছে কি যে এগুলো আইনে লেখা আছে, বাট আমরা বাস্তবে দেখি যে এগুলো কোনো ধারধারি না, যখন খুশি দেখা যাচ্ছে স্বেচ্ছায় তারা রিজাইন দিচ্ছে, কিন্তু আসলে স্বেচ্ছায় দিচ্ছে কিনা এগুলো কে ইনকোয়ারি করে দেখবে? ওনারা আদৌ স্বেচ্ছায় দিয়েছেন নাকি কোনো চাপে, নাকি কোনো পরামর্শে, নাকি কোনো প্রলোভনে তারা রিজাইন দিচ্ছে, এটা আমাদের আসলে জানা নেই। আমরা একটা প্রবণতা লক্ষ্য করছি যে সরকার আসে সরকার যায়, দুর্নীতি দমন কমিশন যে যখন দেখেছি যে যেমন 111-এর সময় অনেকগুলো মামলা হলো, সেখানে দেখলাম যে বিএনপি, আওয়ামী লীগ, দুই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা দুর্নীতি করেছে তারা
সাব্যস্ত হলেন। এরপরে যখন সরকার গঠন করলো আওয়ামী লীগ, তখন আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগের যে মামলাগুলো, তাদের নেতৃবৃন্দের যে মামলাগুলো, সেগুলো কেমন জানি একেবারে ভাঙনের গতির মতো সেগুলো দায়মুক্তি পেয়ে গেল। আবার সেটা তত্ত্বাবধায়ক সরকার আসলো। তত্ত্বাবধায়ক সরকারের পরেই আমরা দেখলাম যে আরেকটা রাজনৈতিক দল বিএনপি, বিএনপির নেতৃবৃন্দদের বিরুদ্ধে যে সকল মামলাগুলো ছিল, সেগুলো সেই নদী ভাঙনের মতো সেগুলো দায়মুক্তি বা পরিসমাপ্তির দিকে গেল। এখন রাজনৈতিক দল ক্ষমতায়, যেটা বিএনপি, আসলে এর আগে যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছিল যে নখদন্তহীন কমিশন, এখন এই যে রাজনৈতিক সরকার, এই সরকার এই কমিশন নিয়ে কি ভাবছেন? সেটা কি আরো কোনো শক্তিশালীর দিকে যাচ্ছে, নাকি সেই রাজনৈতিক গ্যারাটুপের মধ্যেই রয়েছে? দেখুন, আসলে দুদকের যদি আমি ব্যর্থতা বলি বা তাদের যে ট্র্যাজেডি, এটি আসলে একটা বড় ট্র্যাজেডি যে বড়ু থেকে কমিশন করা হয়েছে যে এই প্রতিষ্ঠানটার প্রতি রাজনৈতিক যে প্রভাব, সেই প্রভাবটাকে একেবারে কেটে দেওয়ার জন্য। কোনো প্রভাব থাকবে না, প্রভাব মুক্ত থাকবে না, এই সেন্সে কিন্তু কমিশন, স্বাধীন কমিশন গঠন করা হয়। কিন্তু আমরা দেখলাম যে আসলে দুদকের এই চরিত্রের কোনো পরিবর্তন নাই। ফলে হচ্ছে কি, যে যখন যেই সরকার আসে সেই সরকারের চাহিদা অনুযায়ী দুদক নিজেই, আমি জানি না এইরকম কোনো লিখিত অর্ডার দুদকের প্রতি আছে কিনা বা মৌখিকও কোনো নির্দেশ আছে কিনা যে তুমি একে ছাড়ো বা একে ধরো, সরকারের পক্ষ থেকে আইনত দেওয়ার সুযোগ নেই। কিন্তু এইভাবে আমরা এরকম কোনো দেখি নাই কখনো। অথচ আমরা দেখি যে অনেকটা সানফ্লাওয়ারের মতো, সূর্যমুখী ফুলের মতো। সূর্যমুখী ফুল যেমন সকালে সূর্য উঠলে সূর্যের দিকে মুখ করে থাকে, বিকেলে যখন এটা অস্ত যায় আবার সেই দিকে ঘুরে যায়। দুদককে দেখে নিজেই, মানে মনে হচ্ছে সরকারের একটা অনুগত, মানে তারা নিজে থেকে আনুগত্য তারা দেখায়। এটা কিন্তু তাদেরকে বলে দেওয়া হয় না, তারা কি করে যেন বুঝে যায়। ফলে হয়েছে কি জানেন, যে সরকার কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে আমরা যারা সরকার গঠন করেছি আমাদের পুরনো যে ফাইল আছে এগুলো তোমরা নিষ্পত্তি করে দাও বা এগুলো আমাদেরকে দায় মুক্তি, এটা সরকার কখনো বলেনি। দুদক নিজে থেকে এটা করছে, কেন করছে আমি জানি না। এই জায়গাটাই দুদকের মেরুদণ্ড দেখানোর জায়গা। অথচ এই জায়গাটায় আমরা দেখছি দুদকের সবচেয়ে বেশি অনুগত এবং সবচেয়ে বেশি অথর্ব এবং সবচেয়ে একেবারেই কি বলে এটাকে কেচোর মতো একটা মানে চরিত্র। অথচ এটা হওয়ার কথা না। কারণ একটা মানুষকে যখন আপনি প্রসিকিউট করবেন বা তার বিরুদ্ধে যখন আপনি ইনকোয়ারি ইনভেস্টিগেট করবেন, তার অপরাধের ভিত্তিতে করবেন, তার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে করবেন না। কিন্তু দেখা গেল দুদক নিজেই একটা রাজনৈতিক টুলস, রাজনৈতিক প্রতিপক্ষ দমনের একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটা নিজে থেকে হয়ে আসছে। আপনি দেখেন, এই কারণেই কিন্তু আওয়ামী লীগের সময় যে মামলাগুলো হচ্ছে, বিএনপি আসছে সেই মামলাগুলো হ্যাঁ উঠে যাচ্ছে। আবার যখন আহ আওয়ামী লীগ যখন থাকে তখন বিএনপির বিরুদ্ধে মামলাগুলো চাঙ্গা হয়। তার মানে হলো কি, যে এখানে একটা বিশাল একটা রাজনৈতিক একটা বিষয় আছে। অর্থাৎ রাজনৈতিক হাতিয়ার হিসেবে দুদক সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। আরো অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, যেমন জুডিশিয়ারির বিরুদ্ধে অভিযোগ আছে। কিন্তু দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অভিযোগ ওঠাটা সবচেয়ে দুঃখজনক। কারণ তাদের মধ্যে এত অ্যাবসোলিউট আইন নিয়ে কোনো প্রতিষ্ঠান আসলে চলে না। এত আইন থাকা সত্ত্বেও, আইনগতভাবে এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তারা কেন এই কাজটা করেন, কেন দুদকের এই ক্রেডিবিলিটিটা তারা নষ্ট করছেন, এটা আসলে আমার বোধগম্য নয়। তো এখানে আমি যদি মনে করি যে দুর্নিয়ন্ত্রিত কোনো শক্তি হ্যাঁ, দুদককে নিয়ন্ত্রণ করছে, হ্যাঁ, রাজনৈতিক শক্তি নিয়ন্ত্রণ করছে, কিন্তু এই কথাটা দুদক কেন খোলাসা করে বলে না? তারা শুধু বলে যে আমরা নখদন্তবিহীন। আসলে মোটেই নখদন্তবিহীন না, তাদের নখই সবচেয়ে ধারালো, সবচেয়ে সুচালো এবং তাদের গায়েই সবচেয়ে শক্তি বেশি। আমি আইনের কথা বলছি, ল পয়েন্টে। এবং তাদেরই এগুলো এত অ্যাবসোলিউট আইন যে এগুলো নিয়ে আপনি কোনো রিড করলে কোনো কাজ হবে না, কোর্ট রিড অ্যাকসেপ্টই করবে না, কারণ এগুলো জাস্টিফাইড। এগুলো আসলে আইনি কোনো বাধা দিয়ে দুদকের সামনে কেউ কুলাতে পারবে না। দুদক হলে এমন একটা অ্যাবসোলিউট ল, আপনি একজন ভিক্ষুকের বিরুদ্ধে আপনার একটা ইনকোয়ারি করতে পারবে, তারা অনুসন্ধান করতে পারে যদি মনে হচ্ছে লোকটা আসলে ভিক্ষুক, বাহ্যত ভিক্ষুক কিন্তু সে শত শত কোটি টাকার মালিক। তখন দুদকের কাছে যথেষ্ট তথ্যপত্র থাকে, দুদক কিন্তু তার বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কিংবা অভিযোগ প্রাপ্ত হয়ে কিন্তু অনুসন্ধান শুরু করতে পারে। কিন্তু হয়তো লোকটার পরিচয় ভিক্ষুক, কিন্তু দুধের কাছে সন্দেহ হয়েছে যে না, সে ভিক্ষুক না, সে আসলে ধনী লোক। কারণ এই টাকার উৎস থেকে এলো, কিভাবে সে তো টাকার মালিক, ওই টাকা লন্ডারিং হয়ে তার অ্যাকাউন্টে আসলো কিনা, এই প্রশ্নে কিন্তু দুদক ভিক্ষুকের বিরুদ্ধে অনুসন্ধান করতে পারে। এই ক্ষমতাটা দেখেন অপব্যবহারটা কোথায় হচ্ছে। এখন ধরেন একটা লোকের দুর্নীতি আছে কিংবা নাই,
তারা মনে করলো যে গভর্নমেন্ট চাচ্ছে যে এই লোকটার বিরুদ্ধে দুদক তদন্ত করে তাকে একটা আইনি ঝামেলার মধ্যে ফেলে রাখে। সরকার চাচ্ছে বা সরকারের মেজাজ দেখে তো দুদকের কাছে মনে হলো। দুদক কি করলো? কোনো ধরনের অভিযোগ নাই, কিছু নাই। তার বিরুদ্ধে অন্য কোনো আইনে ধরা যাচ্ছে, সে কোনো সরকারি চাকরি করে না যে আপনি তাকে ৫-এর ২ বা অন্য কোনো ধারায় তাকে আপনি করবেন, মানে জড়াবেন। তখন আল্টিমেট ওয়েপন হলো এই এই আপনার দুর্নীতি দমন কমিশন এই সম্পদের হিসাব বিবরণী। যেটা আসলে কোনো নিঃস্ব একটা ব্যক্তির পক্ষেও সম্পদের বিবরণী নিখুঁতভাবে দেওয়া সম্ভব নয়। ফলে হচ্ছে এই সস্তা হাতিয়ারটা দুদক সবচেয়ে বেশি, এটা আমি ভোঁতা অস্ত্র বলবো, যে সবচেয়ে বেশি ব্যবহার করছে হলো এই যে দুদক আইনের ২০০৪-এর ২৬-এর ২, ২৭-এর ১ ধারা, যেটা এখনো ব্যবহৃত হচ্ছে। তখনই দুদক কোনো কিছু পায় না বা ক্রেডিবল কোনো ডকুমেন্ট পায় না, দুদক তখন এই দিকে ধাবিত হয়। এই দিকে ধাবিত হওয়ার দুদকের যে সুবিধাটা হচ্ছে এই, যে একিউজ পারসন যিনি, তার কাছ থেকে আপনি সমস্ত ডকুমেন্ট নিবেন, তার দেয়া তথ্য নিয়ে তার বিরুদ্ধে আপনি, অথচ এটা কিন্তু সংবিধান পরিপন্থী, যে তার দেয়া তথ্য দিয়ে তার বিরুদ্ধে আপনি এটা ব্যবহার করছেন। হ্যাঁ? তো এইটা তো হতে পারে না। এইরকম আইন তো থাকা উচিত না। কিন্তু দুদকের সেই আইনটা আছে। এইজন্য বলি যে দুদক এতটাই মানে নখদন্তপূর্ণ যে এরকম ধারালো, শাসালো, এরকম আ সুচালো প্রতিষ্ঠান, শক্তির প্রতিষ্ঠান বাংলাদেশে আর নাই। তো এই ধরনের আসলে শক্তিশালী প্রতিষ্ঠান তাদের পুরোপুরি শক্তি প্রদর্শন করলে দেশ দুর্নীতিমুক্ত নিশ্চয়ই। হবে, আমরা এটা আশা করি। সবশেষ আপনাকে যে একটা প্রশ্ন করি যে গত তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা ছিলেন, আমরা গণমাধ্যমে দেখেছি যে তাদের বিরুদ্ধে একেবারে পাহাড় সমান শত, শত অভিযোগ পড়ছে দুর্নীতি দমন কমিশনে। সবশেষে যদি এই বিষয়টি নিয়ে একটু তো বলতেন। ধন্যবাদ। খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা দেখবেন যে আপনি কিন্তু দুদক আইনটা এমনভাবে করা, ওখানে এমন ধরনের কোনো দেওয়া নাই বা ইন্ডেমনিটি দেয়া নাই যে কোনো এক্সিস্টিং বা সিটিং কোনো মন্ত্রীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা ইভেন প্রধান বিচারপতির বিরুদ্ধে তদন্ত করা যাবে না। এমন কিন্তু কোনো ইন্ডেমনিটি দুদক আইনে নাই। এখন এই উপদেষ্টাগুলো, তাদের বিরুদ্ধে যেই অভিযোগটা এখন আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি, এই অভিযোগগুলো কিন্তু তখনও আমরা জেনেছি, বিভিন্ন পত্র-পত্রিকায় আসছে, মিডিয়ায় আসছে। এবং সেগুলো নিয়ে আমার কথা হলো যে তখন কেন তারা অনুসন্ধান বা তদন্ত শুরু করলো না? তারা এখন কেন করছে? আমি জানি না। হয়তো অভিযোগ সত্য অথবা মিথ্যা, যেটাই হোক। তখন তাদের এই অভিযোগগুলো অনুসন্ধান করার ক্ষেত্রে বাধা কি ছিল? কারণ আমরা তো দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছে যে আসলে আমার বিরুদ্ধে যে মামলা চলছে, আমি চাইনি এই মামলাগুলো প্রত্যাহার হোক। হ্যাঁ? এটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। এটা উনি নিজে বলেছেন। নেপথ্যে কোনো স্টোরি আছে কিনা আমি জানি না। তো একইভাবে যদি অন্য উপদেষ্টারা যদি এরকম দুদককে অভয় দিয়ে থাকতেন, তাদের যদি সেই সৎসাহস থাকতো এবং দুদককে যদি এই ধরনের কোনো ইঙ্গিত ইশারা না দেওয়া হতো, দুদক কেন তাহলে এই অনুসন্ধানগুলো, তদন্তগুলো তারা ক্ষমতায় থাকা অবস্থায় কেন করা গেল না? এখন করা যাবে না তা না। কিন্তু আমার কথা হলো যে পালা বদলের পরপর কেন শুরু হবে? এতে করে মানুষের ভিতরে সন্দেহ জাগে যে এগুলো মনে হচ্ছে রাজনৈতিক বা এগুলো মনে হচ্ছে যে এটা একটা রুটিন ওয়ার্ক, পরের গভর্নমেন্ট আসলে আগের গভর্নমেন্টের ভুল ত্রুটি, তার দুর্নীতি ধরায়। তো মানুষের মধ্যে তো দুদকের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন দেখা দেয় এই জায়গাটায়। যে কেন? এখন কেন? তার মানে এটাকে একটা গভর্নমেন্ট নতুন আসলেই পুরনো গভর্নমেন্টের বিরুদ্ধে হবে। এইটা কি দুদকের কাজ কিনা? দুদকের কাজ তো সবসময়কার কাজ। ফৌজদারি অপরাধ কখনো পূর্ণ হয় না। এটা সবসময় তারা এটা তদন্ত ইনকোয়ারি করতে পারে। কিন্তু তারা সবসময় করে না, ক্ষণে, ক্ষণে করে। পিক অ্যান্ড চুজ এর একটা বিষয় আমরা দেখছি। তো এইটাই আসলে দুদককে মানে আমি মনে করি যে তাদের নৈতিক ভিত্তিটাকে সবচেয়ে দুর্বল করে দেয়। যে বর্তমান সরকার নানা বিষয় নিয়ে যে মানুষ বলছে যে গত ২০-২৫ দিনের সরকারে বেশ ভালো কাজ করছে। এই দুদক কেন্দ্রিক সরকারের কাছে আপনার কি আ আ পরামর্শ বা প্রত্যাশা? না, আমার পরামর্শ প্রত্যাশা এটাই থাকবে যে এখন যারা সরকার গঠন করেছেন, তা কিন্তু মেক্সিমামই দুদকের দ্বারা ভিক্টিমাইজ। ফলে হচ্ছে কি ওনারা জানে দুদকের বেদনা কিরকম, দুদক কি করতে পারে। হ্যাঁ? আমরা যদি নাম ধরে উল্লেখ করি যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার বিরুদ্ধে একটা ভুয়া একটা মামলা। এই মামলাটা একজন জাজ দেখলেন যে আইনত কাগজ কলমে এটা প্রুভ করা যাচ্ছে না। তার বিরুদ্ধে একটা মানি লন্ডারিং মামলা ছিল। এই মামলাটায় উনি তাকে বেকসুর খালাস দিয়েছিলেন। মানে প্রপারলি দিয়েছে। কারণ এটা প্রুভ করার মতো কিছু ছিল না। এই খালাস দেওয়ার কারণে সেই জাজের কি অবস্থা হয়েছে যদি আমরা মনে করতে পারি নাম। উনার নাম সম্ভবত মোতাহার হোসেন। হ্যাঁ, এই জাজটার কি পরিণতি বহন করতে হয়েছে। আবার দেখুন আপনার এই যে এতিমের টাকা আত্মসাৎ, এই যে কথাটা বড় করে বলতো, এই যে ফ্যাসিস্ট সরকারের সময় শেখ হাসিনা পার্লামেন্টে ঘন্টার পর ঘন্টা বারবার বলতো। কিন্তু আসলে বাস্তবে কি হয়েছিল? এটা হলো একজন মানুষকে সবচেয়ে
বেশি মাত্রায় অপমান করার জন্য যেই টার্ম বা যেই ধরনের রেটরিক ব্যবহার করতে হয়, সেই রেটরিক সৃষ্টি করার জন্যই কিন্তু এই মামলাগুলো দেয়া হয়েছে। এগুলোর কিন্তু কোনো আসলে কোনো নাই, অভিযোগের বিন্দু মাত্র কোনো সত্যতা নাই। কারণ আমরা দেখেছি যে 2 কোটি টাকা, 2.5 কোটি টাকা, এইটা একটা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওনার ইন্টিগ্রিটিকে মূলত আঘাত করার জন্যই কিন্তু এই মামলাগুলো তৈরি করা হয়েছে। তো এগুলো আমার প্রশ্নটা হলো যে দুদকের হাত দিয়ে এগুলো কি করে হলো? বুঝলাম যে শেখ হাসিনা এই সেই সে চাকরি তাই বলতে পারে, করতে পারত। কিন্তু দুদক তো একটা সংবিধিবদ্ধ, স্বশাসিত, স্বাধীন প্রতিষ্ঠান। দুদক কি করে এমন নগ্নভাবে এই কাজগুলো করলো? সেই দুদক এখন কি করে, আমি তো তাদের এক্সিস্টিং নিয়ে বরং প্রশ্ন তুলতে চাই যে এই ধরনের প্রতিষ্ঠানে থাকা আদৌ উচিত কিনা, যে যারা ক্ষণে ক্ষণে রূপ বদলায়, ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে তাদেরও টার্গেট চেঞ্জ হয়ে যায়, এই ধরনের প্রতিষ্ঠান তো অর্থ কি? এগুলো মানুষকে বরং হয়রানিতে ফেলে। এবং আমি বলবো এটা গুড গভর্নেন্সের প্রশ্নে কিন্তু দুদকের সৃষ্টি হয়েছিল। তো দুদক তো গুড গভর্নেন্সকে আমি দেখি আরো বাধাগ্রস্ত করছে, আরো প্রশ্নবিদ্ধ করছে, বরং এই ধরনের অকারণ জটিলতা সৃষ্টি করে, ইন্টিগ্রিটিতে আঘাত করে, এই যে রাজনৈতিকভাবে হয়রানি করে করছে, এই জন্য তো দুদককে আসলে সৃষ্টি করা হয় নাই। তাহলে এই ধরনের প্রতিষ্ঠান থাকার মানে কি? এটা তো ভুল মেসেজ দিচ্ছে মানুষকে। একটা মানুষকে কালিমা লেপনের জন্য, একজন মানুষকে হেয় করার জন্য, একজন মানুষকে, নিরপরাধ মানুষকে কারাভোগ করানোর জন্য তারা এই যে ইয়েগুলো করছে, তাদের সমস্ত শক্তি ব্যয় করছেন, আইনি ব্যয় করছেন, আইনের অপব্যবহার করছেন। তো এর ফলে তো দুদকের কোনো গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে নেই। দুদক যেটা নিয়ে কাজ করে ওইটার প্রতি মানুষ সন্দেহ। অথচ দেখেন যারা দুর্নীতিবাজ তাদের কিন্তু কিছু হয় নাই, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে ফেলছে। সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে টিউলিপের টিউলিপের বিপরীতে একটা মামলা হলো। হয়তো আমরা দেখেছি আপনার পত্রিকায় দৈনিক ইনকিলাবে পড়েছি যে টিউলিপকে যে ফ্ল্যাট দিয়েছে, যে টিউলিপ গ্রহণ করেছে, বাট যে কোম্পানি টিউলিপকে সেই ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে, দুদক কিন্তু তাদেরকে ছাড় দিয়ে যাচ্ছে। আমরা যেটা হ্যাঁ, এটা খুব খুব ইন্টারেস্টিং জিনিস যে আমরা দেখি যে ঘুষ যে দেয় এবং যে নেয় দুজনই সমান অপরাধী। কিন্তু আমরা এখানে দেখলাম যে যিনি নিলেন টিউলিপ সিদ্দিকী বা তার পরিবার বা প্রধানমন্ত্রী ছিল যখন শেখ হাসিনা নিলেন, তার বিরুদ্ধে মামলা হলো। কিন্তু যে দিল যে ঘুষ হিসেবে যদি দিয়ে থাকেন উনি, সেইটা কোনো মামলা থেকে বাদই দেওয়া হলো। সেটা সম্ভবত সেটা ইস্টার্ন হাউজিং। হ্যাঁ, এটা ইস্টার্ন হাউজিং হোক বা আরো এরকম প্রতিষ্ঠান আরো থাকতে পারে, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো আইনি ব্যবস্থা নেওয়া হলো না। মানে আমরা দেখিনি আর কি। এখন ইদানিং নিয়েছে কিনা আই এম নট শিওর। তো এইটা তো হওয়া উচিত না, কারণ যে দিয়েছে এবং যে নিয়েছে সেটা দুইটাই অপরাধ, একই চোখে দেখা উচিত। কিন্তু একই মামলায় দুইজনের আসামি হওয়া উচিত ছিল। কিন্তু ওখানে দেখা গেল খুব চমৎকার ভাবে যিনি ঘুষ দিলেন তার প্রসঙ্গে আনা হলো। আমি তো মনে করি যে এটা আলাদা ইনকোয়ারি হওয়া উচিত, আলাদা তদন্ত করা উচিত। আসলে এই সরকারের প্রতি প্রত্যাশা এটাই যে তারা যেহেতু দুদক দ্বারা সবচেয়ে বেশি ভিক্টিমাইজ হয়েছেন, তো দুদককে কি করে তাদের যে প্রবলেম গুলো আছে, দুদকের যে এই ধরনের প্রতিষ্ঠান গুড গভর্নেন্সের প্রশ্নে অবশ্যই ভালো প্রতিষ্ঠান হিসেবে এগুলো থাকা উচিত। একইভাবে যেই ইয়ার কারণে, আপনার দুর্বলতার কারণে দুদক তার সঠিক কাজগুলো করতে পারছে না, সেই দুর্বলতাগুলো আগে দূর করা। প্রথম কথা হলো এই সরকার যে তাদের যে সদিচ্ছা আছে, দুর্নীতি বিরোধী সদিচ্ছা তাদের যে আছে, সেই সদিচ্ছার প্রতিফলন দুদককে দিয়ে ঘটাবে, এই প্রত্যাশা থাকে। আর একটা হচ্ছে যে দুদক যাতে একেবারেই রাজনৈতিক প্রভাব মুক্ত ভাবে নিজের স্বাধীন মতো ভাবে কাজ করতে পারে, সেই ধরনের পরিবেশ, সেই ধরনের অবস্থা সৃষ্টি করে দেয়া, এটাই এই সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে। আমরাও সে আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।